আজ আমরা সারাদিন নাটোরে কি করেছি তার সবকিছু দেখছে এই ব্লগটিতে। সো চলুন ব্লগটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শামিমাস ব্লগ। আজ আমার নাটোরের তৃতীয় দিন। এখানে আমি সকালে নাস্তা বানাতে ছোট মাকে হেল্প করছিলাম। আমরা সাথে ছোট মার অনেক বেশি কষ্ট হয়ে যায়, এই জন্য আমিও তার কাছে একটু হেল্প করছিলাম। আমার সকালে একটু হালকা খাবারই পছন্দ, ভারী খাবার একদম পছন্দ না। সকালে আসলে সবার একসাথে খাওয়াটা হয় না, কারণ রাতে সবাই লেট করে ঘুমায়। আসলে বাসায় গেস্ট আসলে রাঁধুনিদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। সারাদিন অনেক কষ্ট করার পর রাতে ঘুমাতেও লেট হয়ে যায়, আবার সকালে উঠে সেই কাজে ব্যস্ত হয়ে যায়। এই জন্য আজকে ছোট মাকে বলেছিলাম হালকা খাবারই করতে, সকালে কিছু না রান্না করতে, যেন ওনার কষ্টটা একটু কম হয়। কিন্তু সে তো নাছোড় বান্দা, সে ঠিকই সকালে উঠে কাজ করা শুরু করে দিয়েছে। আমি তো ব্রেড খাওয়ার পরে একটু পায়েস খেয়ে নিলাম। তারপরে এদিকে তো দেখি আমার ছোট কাকুর মেয়ে রজনী, ও ক্লাস 7-এ পড়ে, তোর পরীক্ষা চলতেছে দেখে ও এই কার্যক্রম শুরু করে দিছে। এখনকার শিক্ষা ব্যবস্থার অবস্থা তো সবাই জানে। আগে তো পরীক্ষার মধ্যে আমরা পড়া নিয়ে ব্যস্ত থাকতাম, এখন তো ক্লাস 6, 7, 8 এদের তো কোনো পড়াশোনাই নাই। যাই হোক, তারপরে দুপুরের কাজে আমি ছোট মাকে একটু হেল্প করছিলাম। এটা হচ্ছে হাঁস, আমি এর আগে কখনো হাঁস পরিষ্কার করিনি, এবারই প্রথম। আমি যে এটা পরিষ্কার করতে পারি না সেটা আমি ছোট মাকে বলিনি, বললে এই কাজটা তার নিজেরই করতে হতো, তাই আমি চাচ্ছিলাম না তার কষ্টটা বাড়াইতে, এর জন্য নিজেই চেষ্টা করছিলাম। আর হাঁসের মাংস কিন্তু অনেক শক্ত হয়, এই জন্য কাটতে অনেক বেশি কষ্ট হয়। আমার কাটতে কষ্ট হচ্ছিল, এটা ছোট মা দেখি উনিও কাটতে বসে যায়। তারপরে তো ছোট মা আমাদের জন্য পিঠা বানাতে শুরু করে দেয়। এই পিঠাটা আসলে বাসা বাড়িতে বানানোটা অনেক কষ্টকর, সবাই আসলে পারে না। আমরা গ্রামে গেলে আসলে এই পিঠাটা খাওয়া হয়, আর না হলে ঢাকাতে কিনে খেতে হয়। বানানো শিখেছে, তো তার কাছ থেকে আমিও শিখেছি। এই পিঠাটা উঠানোর নিয়ম, চারিপাশ থেকে আগে ভালোভাবে উঠিয়ে নিতে হবে, তারপরে মাঝখান থেকে আস্তে আস্তে উঠাইতে হয়। মায়ের বাড়িতে এসেছি আর মা কি পিঠা না খাইয়ে ছাড়ে? মা তো মাই হয়, উনি তো মায়ের থেকে কোনো অংশে কম না। এই পিঠা হচ্ছে দুই ভাবে খাওয়া যায়, একটা হচ্ছে ঝাল দিয়ে আর একটা হচ্ছে দুধ, চিনি বা গুড় দিয়ে রস করে ভিজিয়ে। তারপরে তো এখানে আমরা খেতে বসে যাই সবাই একসাথে খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু এই ব্যস্ততার মধ্যে আসলে সবাই একসাথে খেয়ে ওঠা হয় না বাসাতে, সময়ের সাথে সাথে পরিবেশটাও কেমন পাল্টে যায়। যাই হোক, ছোট মা যে পিঠা বানিয়েছে তার নাম হচ্ছে চিতই পিঠা। কে কি নামে চিনেন তা কমেন্টে জানাবেন। এই পিঠা সাধারণত হাঁসের মাংস, গরুর মাংস দিয়ে খেতে বেশি মজা লাগে। এটা হচ্ছে গরুর মাংস। আজকে আম্মু লালমনিরহাট থেকে নাটোরে এসেছে, আমার মেঝো আপু আম্মুর কাছে গরুর মাংসটা রান্না করে দিয়েছে। লালমনিরহাটে আসলে আমার মেঝো আপু থাকে। আসলে আমার সব খাবারগুলো প্লেটে সাজিয়ে খেতে খুব ভালো লাগে, এই জন্য আমি ফার্স্টে গরুর মাংস নিয়ে নিচ্ছি, তারপর আমি হাঁসের মাংসটা নিয়ে নিয়েছি, তারপরে চিতই পিঠাটা নিয়ে নিয়েছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন কিন্তু কমেন্টে। বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করে দিয়েছি। অনেকদিন পরে চিতই পিঠাটা গরুর মাংস দিয়ে খাওয়া হচ্ছে, কারণ সাধারণত এই পিঠাটা আমরা বাহিরে খেলে ভর্তা দিয়ে খেয়ে থাকি। আপনারা যারা খেয়েছেন তারা হয়তো জানেন। আপনাদের এই পিঠাটা কি দিয়ে খেতে সবচেয়ে ভালো লাগে জানাবেন কিন্তু কমেন্টে। আমার তো মাংস দিয়ে ভালো লাগে বেশি। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া আমরা শেষ করে ফেলি। এই হচ্ছে এখনকার জেনারেশনের অবস্থা, কেমন যেন সবাই একসাথে থেকেও আলাদা। আমরা তো ছোটবেলায় একসাথে হলে সবাই মিলে অনেক মজা করতাম। যেহেতু আমের রাজ্যে চলে এসেছি, আম না খেলে কি হয়, তো আমরা আম কেটে বিকেলে নাস্তা করতে শুরু করে দেই। এক ট্রে আম সাবার করতে সবার 2 মিনিটও সময় লাগে না। এখনকার বাচ্চা কাচ্চারা যে কি পেয়েছে ফোনের মধ্যে, সুযোগ পেলেই তারা ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর আমিও সুযোগ পেলেই জ্বালাইতে ব্যস্ত হয়ে যাই। আপনারা ভুলেও বাচ্চাদের হাতে ফোন দিবেন না, না হলে পরের জেনারেশন এভাবেই রসাতলে চলে যাবে। যাই হোক, এদিকে তো দেখি আবার রজনী আঁকাআঁকি শুরু করে দিয়েছে। আগে তো আমরা ক্লাসে পড়ালেখা শিখতাম, আর পড়া না পারলে তো কান ধরে দাঁড়ায় থাকতাম, না হলে বেতের বাড়ি খাইতাম হাতে। আর এখন তো এই অবস্থা হয়ে গেছে যে পরীক্ষাতেও গান নাচ করতে হয়। আগে তো আমরা পরীক্ষার আগের দিন রাত জেগে জেগে পড়াশোনা করতাম, আর এখন তো সবাই রাত জেগে পড়াশোনা বাদ দিয়ে প্রশ্নের অপেক্ষা করে। এই হচ্ছে আমাদের উন্নত দেশের উন্নত শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার আসলে কোনো দোষ না, আসলে আমাদের দেশের মানুষের জন্য এই শিক্ষা ব্যবস্থা না। আচ্ছা, সে যাই হোক, নাটোরে এসেছে, নাটোরের কাঁচাগোল্লা খাবো না, এটা কি করে সম্ভব বলেন তো? এটা হচ্ছে সেই নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা, এটার স্বাদ দেশের সব কাঁচাগোল্লাকেই হার মানায়। এটার টেস্ট পেতে হলে কিন্তু আপনাদেরকে নাটোরেই আসতে হবে। এটার টেস্ট কিন্তু অনেকটাই ছানার মিষ্টি মতো। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।